জনগণের ফোনের ডাকে অনতিবিলম্বে তার দ্বারে গিয়ে চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে। ভাইরা আমার, যদি দেশে ফায়ার ডিপার্টমেন্ট থাকে, যে কোনো জায়গায় যদি আগুন লাগে, ফায়ার ডিপার্টমেন্টের মানুষ যদি আগুন নিভানোর জন্য যাইতে পারে, তাহলে তাদের সাথে একটা করে ডাক্তার যাইতে পারে না, প্যারামেডিক যাইতে পারে না? আমরা তো ভাই উন্নত রাষ্ট্রের দেশগুলোতে কাঠামোতে এগুলো দেখি যে জনগণ আহত হলে ফোনে ডাক দিলে, 999 কল দিলে পুলিশের সাথে সবকিছুই আসে। ভাই, আমাদের দেশের একটা মানুষ একটা সমস্যার মধ্যে পড়তেই পারে, কিন্তু যদি তার সমস্যা থেকে উদ্ধার করা সম্ভব হয়, সেটা আমরা সরকার পর্যায়ে থেকে কেন অনতিবিলম্বে এটা পূরণ করব না? এই অধিকারটা আমি বাংলার মানুষের কাছে দিতে চাই। আমি মনে করি যে এটা আমাদের দেশে থেকে দেওয়া সম্ভব বাংলার মানুষের জন্য। 11 নম্বর পয়েন্ট, পোশাক শিল্পের উৎপাদনে বিদেশি প্রভাব বিলুপ্তিকরণ এবং স্বাবলম্বীকরণ। ভাইরা আমার, আমাদের দেশটা যেন গার্মেন্টস ইন্ডাস্ট্রির উপরে দাঁড়িয়ে আছে, কিন্তু আমাদের গার্মেন্টস যে ইন্ডাস্ট্রিটা, পোশাক শিল্প, সেটাও আজকে আমাদের স্বয়ংসম্পূর্ণ না। কিসের জন্যে? আমাদের গার্মেন্ট ইন্ডাস্ট্রির ডিজাইনগুলো আসে হচ্ছে গিয়ে বিদেশ থেকে, ইন্ডিয়া থেকে। আমাদের কাপড় আসে, তুলা আসে, রং আসে ইন্ডিয়া থেকে। কেন ভাই? আমাদের দেশে কি তুলা উৎপাদন হয় না? আমাদের দেশে তো এক সময় প্রচুর পরিমাণে তুলা উৎপাদন হতো, কেন হয় না? কেন আমাদের বলতে হচ্ছে গিয়ে আমরা সম্পূর্ণ? আমরা চাই আমাদের দেশের পোশাক শিল্প সহ প্রত্যেকটা সেক্টরে যেন আমাদেরকে স্বয়ংসম্পূর্ণ করে তুলে দেওয়া হয়। কিছু অসাধু চক্র এবং কিছু সিন্ডিকেটমূলক মানুষের মাধ্যমে হচ্ছে গিয়ে আমাদের দেশ এবং আমাদের দেশের বিভিন্ন উদ্যোক্তারা বিভিন্নভাবে অন্যান্য দেশের কাছে জিম্মি। ভাই, এই দুর্নীতি এবং অশাসন থেকে আমরা বের হয়ে আসার কথা বলছি। 12 নম্বর পয়েন্ট হচ্ছে গিয়ে বিনামূল্যে শিক্ষা, চিকিৎসা ও বিচার। ভাইরা আমার, আমি বিশ্বাস করি যদি মানুষকে সুশিক্ষায় শিক্ষিত না করা যায়, তাহলে আমাদের অবস্থার কোনো সময় উন্নতি হবে না। কারণ আমাদের দৈনন্দিন খরচা প্রচুর। আমাদের 20,000 টাকা লাগে প্রতিদিন হচ্ছে গিয়ে আমাদের সাধারণ একটা ছোট পরিবার চালাতে। বড় পরিবার হলে তো 30 হয়ে যাবে। ভাইরা আমার, আমাদেরকে যদি সুশিক্ষাতে সুশিক্ষিত না করা হয়, আমাদেরকে যদি সুযোগ না দেওয়া হয় যে আমরা আমাদের পড়াশোনা কমপ্লিট করব, তাহলে তো ভাই আমরা আমাদের কখনোই হচ্ছে কি ভাগ্য পরিবর্তন করতে পারবো না। আমাদের ভিতরে অনেক মানুষ আছে, অনেক মেধাবী, কিন্তু অনেকের ভাগ্য আমাদের সবার মতো এত ভালো হয় না। কিছু মানুষের বাবা থাকে না, কিছু মানুষের পকেটে টাকা থাকে না, তাই বলে কি তার শিক্ষার কোনো অধিকার নাই? এটা কিরকম ধরনের কথা ভাই? আপনি মানবতার কথা বলেন, আপনি নিজেকে নিজে দাবি করেন আপনি একটা ভালো মানুষ, কিন্তু আপনি চান না যে প্রত্যেকটা মানুষ শিক্ষায় শিক্ষিত হোক, সম্পূর্ণ শিক্ষা সে সরকারিভাবে গ্রহণ করুক। তাহলে তো ভাই আপনারা ভালো মানুষ না। আপনি আরেকটা মানুষকে শিক্ষা থেকে বঞ্চিত করছেন, এবং এই শিক্ষা থেকে বঞ্চিত করার কারণে রাস্তাঘাটে চলতে ফিরতে অনেক মানুষের অনেক ধরনের অনেক ভুল হয় নিজের অজান্তে। কিন্তু এই ভুলের পরিপ্রেক্ষিতে আপনারা তাদেরকে ভালোভাবে না বুঝিয়ে তাদের সাথে অমানুষের মতো ব্যবহার করেন, গালাগালি করেন অকথ্যভাবে। এগুলো মানা যায় না ভাই। আপনারা প্রত্যেকটা মানুষকে শিক্ষার সুযোগ দেন, তারপরে আপনারা মানুষকে জাজ করেন যে হচ্ছে কি সে ভুল করছে, কেন ভুলটা করলো। ভাইরা আমার, আমি সবার জন্য বিনামূল্যে চিকিৎসার কথা বলেছি এই জন্যেই যে রাস্তার মধ্যে যদি একটা গর্ত থাকে এবং সেই গর্তে পড়ে যদি আমার পা ভাঙে, তাহলে সেই চিকিৎসার দায়ভার আমার কেন নিতে হবে ভাই? রাস্তা সরকারের, রাস্তা বানানোর জন্য আমি টাকা দিছি, রাস্তার মধ্যে গর্ত করছে সরকারের গাফিলতের কারণে, তারপরে আমার ক্ষতি হয়েছে, আমার গাড়ি নষ্ট হয়ে গেছে, সেই জন্য আমি কেন কালে কালে জরিমানা দিতে থাকবো? ভাইরা আমার, আমি আরো বলছি বিনামূল্যে বিচারের কথা। আমাদের বিচার ব্যবস্থা এমন যেন যার টাকা আছে শুধু সেই বিচারের মালিক, সেই বিচার পাবে। যার টাকা নাই সে উকিলও ধরতে পারবে না, সে কোর্সের জন্য চালাতে পারবে না, হাজিরাও নিতে পারবে না, বেলও পাবে না। এটা আমাদের সমাজ হতে পারে? আমাদের সরকারের কাজ হচ্ছে গিয়ে জনগণের মধ্যে শান্তি শৃঙ্খলা পরিচালনা করা এবং মানুষকে আগ্রাসনের হাত থেকে মুক্তি দান করা বিচার বিভাগের মাধ্যমে। আমরা যেন আগ্রাসনে না পড়ি, আমরা যেন মব জাস্টিস না করি, সেজন্য আমাদেরকে বিচার বিভাগ দেওয়া হয়েছে, যেন আমরা আইনকে নিজের হাতে না নিয়ে সঠিক পর্যালোচনা না করে ভুল করে যেন আরেকটা মানুষকে না হতাহত করি। কিন্তু আমাদের বিচার বিভাগ যদি একই কাজ করে, আমাদেরকে তার কাছে যদি টাকাই গুনতে হয়, তাহলে আমাদের কিসের বিচার বিভাগ আর কিসের সংবিধান ভাই? এই সংবিধান কি শুধু টাকাওয়ালা মানুষের কথাই বলবে? এটা কি মানা যায়?
এটা কখনোই মানা যায় না ভাই। আর যারা টাকাওয়ালা মানুষ আছে তাদেরকে আমি পরিষ্কার করে বলে দিতে চাই, সবার পরিস্থিতি সবসময় এক থাকে না ভাই। আপনারও একদিন রাস্তায় আসতে হবে। আপনারও হতে পারে আপনাদের বাচ্চা কাচ্চা এবং ছেলে মেলে আপনাদেরকে বুড়া হয়ে যাওয়ার পরে, বয়স্ক হয়ে যাওয়ার পরে আপনাদেরকে খেয়াল রাখতে পারতেছে না, তখন কিন্তু আমাদের কাছে আসতে হবে। আপনার আগে থেকে আপনারা ভালো হয়ে যান। যাদের কাছে টাকা আছে এই বাংলার মাটিতে তারা কখনোই ভোট দিতে আসে না। কেন ভাই? আপনারা সবাই মিলে আমরা সরকার, আমরা জনগণ। আমরা যদি এক না হই তাহলে আমরা বাঙালি না? আমরা কি একই মাটিতে জন্মাই নাই? আমরা কি একই ভাষা বলি না? ভাইরা আমার, আমি আমার নির্বাচনী ইশতেহারের 13 নম্বর পয়েন্টটি বলছি। বিনামূল্যে এবং বিনা সময় অপচয় ভুক্তভোগীর ন্যায্য নিশ্চিতকরণের তাগিদে বিচার বিভাগ এবং প্রশাসন সংস্কার। 14 নম্বর পয়েন্টটি হচ্ছে গিয়ে মেয়াদহীন দ্রব্যের মেয়াদ অপসারণ। প্রতি বাজারের ফটকে সরকারি ডিজিটাল মূল্য তালিকা বোর্ড প্রয়োগ। ভাইরা আমার, মেয়াদহীন দ্রব্য কি? মেয়াদহীন দ্রব্য কি ভাই? যে জিনিস পচে না। আছে না ভাই আমাদের এরকম পণ্য? আমরা যে ফোনের মিনিটে কথা বলি, ফোনে টাকা ভরে কথা বলি, আমাদের যে ইন্টারনেট সেবা আমরা ফোন অপারেটরদের কাছ থেকে নেই, এই সেবাটা কি পচনযোগ্য জিনিস? আমাদের টাকা আমাদের পকেটে যদি 500 টাকার একটা নোট থাকে, এটা আমি হাজার বছর ফালে রাখি না কেন, এটা কি পচে যাবে কখনো? তাহলে কেন হচ্ছে গিয়ে এই তথ্য যোগাযোগ মাধ্যমে যদি আমার টাকাটা যায়, সেটা মেয়াদের মাধ্যমে এটাকে খেয়ে দেওয়া হয়? ডাকাতি কত প্রকার ও কি কি, আমরা প্রত্যেকটা মানুষ এটা শিকার, কিন্তু আমরা বুঝি না। কারণ তাদের লাইসেন্স করা, তারা লাইসেন্সের দোহাই দিয়ে পার পেয়ে যায়, তারা ট্যাক্সের দোহাই দিয়ে পার পেয়ে যায়। কিন্তু ভাই এগুলোই অনীতি, এগুলোই দুর্নীতি। আমরা এগুলোর অপসারণের কথা বলছি এবং বাজার দ্রব্য নিয়ন্ত্রণ এবং সিন্ডিকেট ব্যবসার অপসারণ ঘটাতে প্রত্যেকটা বাজারের ফটকে ডিজিটাল মূল্য তালিকা বোর্ড প্রয়োগের কথা বলছি। ভাইরা আমার, আপনারা লক্ষ্য করে দেখবেন আমাদের ট্রাফিক ব্যবস্থায়, আমাদের প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে কিন্তু ট্রাফিক সিগন্যাল লাইট আছে, কিন্তু সেগুলো পরিচালনা করা হয় না। আমাদের বিগত সরকারের আমলে তারা মনে করতো স্বয়ংক্রিয়ভাবে এগুলো পরিচালনা করার চাইতে পুলিশদেরকে দিয়ে কামলা খাটায় এই কাজগুলো করানো আরো ভালো হবে। কেন ভাই এরকম কেন হবে ভাই? পুলিশরাও কিন্তু আমাদের ভাই। আমাদের পুলিশদের ভিতরে আমরা যে সবাইকেই খারাপ বলতেছি তা না, পুলিশদের মধ্যে কিন্তু ভালো আছে। যে মানুষটা বোকাশোকা, যে মানুষটা কনস্টেবল, তাকে যে চেইন অফ কমান্ডের ধারা বুঝাই দেওয়া হয় যে আমার অর্ডারই তোমার সংবিধান, সুপিরিয়রের অর্ডারই তোমার সংবিধান, এর বাইরে গেলেই তোমার চাকরি স্যাক করে দেওয়া হবে, এটাই তো হয় ভাই। তো তারা কি করবে? আমাদের জনতার বুকে গুলি না চালায়? কিন্তু এটারও আমি বিরোধিতা করছি। আমাদের পুলিশ ভাইদের ভিতরে অনেক কর্মকর্তা এই সংঘাত শুরু হওয়ার আগেই পদত্যাগ করেছে। তারা মানবিকতার পরিচয় দিয়েছে। যে কোনো সংস্থান, যে কোনো সংগঠনই হোক না কেন, তারা যদি মানুষের ভিতরে মানবিকতার প্রচারণা না করে, তারা যদি হচ্ছে কি নিজেরা মানবিকতার কাজ না করে, তাহলে আমরা কোনো ধরনের সংগঠনকেই মানব না, পুলিশকেও আমরা মানব না। আমরা বর্তমানে দেখতে পারি পুলিশের যে প্রধান, তারা এখনো পুলিশ হত্যার জন্য কান্নাকাটি করে বেড়ায়। ভাই, পুলিশ হত্যা হয়েছে, এটা তো হওয়ারই কথা ছিল। অত্যাচার করলে কি আপনারা নিজের হচ্ছে গিয়ে বিচারের শিকার হবেন না? আপনারা তো বিচারের শিকার হবেন। অত্যাচার করলে সেটা বিচার হয়েছে। আপনারা যদি আমাদেরকে খুন না করতেন, আমাদের 5ই আগস্ট যদি হচ্ছে গিয়ে আপনারা জুনের 1 তারিখেই ঘোষণা করে ফেলতেন, তাহলে তো আর এরকম হতো না। আপনারা যদি হচ্ছে গিয়ে 2023 সালে যখন একপক্ষীয় সংসদ সদস্য নির্বাচন হলো, তখনই যদি আপনারা ছেড়ে দিতেন, তাহলে এরকম রক্তক্ষয় হতো না। আমাকে যখন ধরে নিয়ে যাওয়া হয়েছে, আমাকে এবং আমাদের সংগঠনের সদস্যজন এবং যারা ভুক্তভোগী ছিল, যারা কারাবন্দী ছিল, যারা নিষ্পাপ কারাবন্দী ছিল, তারা প্রত্যেকবারই কিন্তু আদালতে আসার সময় পুলিশদেরকে দেখে দেখে বলেছে যে পুলিশ ছাড়া আওয়ামী লীগ হিজলা হিজলা। তারপরেও আপনারা আওয়ামী লীগকে সুযোগ করে দিয়েছেন। এগুলো খুবই দুঃখজনক ভাই। আমরা দোষ আপনাদের গায়ের উপরে চাপাতে আসি নাই, কারণ এখানে আমাদেরও দোষ ছিল। আমরাও আপনাদেরকে সম্মতি দিয়েছি, চুপ করে থেকেছি। কিন্তু আমরা এত রক্তক্ষয়ের পরে বুঝতে পেরেছি আমাদের একটা সময়ও, একটা মুহূর্ত আর চুপ করে থাকা যাবে না। দুর্নীতি সংগ্রাম 24 ঘন্টা পরিচালিত হয়, সেজন্য নীতিবানদের সংগ্রামও
24 ঘন্টায় পরিচালিত হতে হবে। ভাইরা আমার, আমাদের নির্বাচনী ইশতেহারের 15তম পয়েন্ট দেশের সকল কাঁচামাল প্রস্তুতকরণ। 16তম পয়েন্ট জনসম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রাপ্তবয়স্ক সকলের জন্য সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলককরণ এবং সকলের মেধা অনুযায়ী চাকরি ও বেতন নিশ্চিতকরণ। সম্পূর্ণ বেকারত্ব মুক্তিকরণের তাগিদে নতুন কারখানা স্থাপন। ভাইরা আমার, আমাদের বাংলাদেশে বহুত ভালো ভালো উদ্যোক্তা আছে যারা নিজেরা ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করে মানুষকে 5টা 10টা রিক্সা তৈরি করে দিয়ে অনেক মানুষের কর্মসংস্থান তৈরি করে। কিন্তু এই দায়িত্বটা নেওয়ার কথা কার? এই দায়িত্বটা তো নেওয়ার কথা হচ্ছে গিয়ে পুরো দেশের প্রধান যে তার। সে যদি তার পর্যায় থেকে প্রত্যেকটা মানুষের মেধা মূল্যায়নে চাকরি না নিশ্চিত করে, তাহলে সে যতই বড় উদ্যোক্তা হন না কেন, আমাদের বাংলার প্রত্যেকটা মানুষের চাকরি নিশ্চিত করতে পারবেন না আপনারা। আর যদি আমার বাংলার প্রত্যেকটা মানুষকে তাদের মেধা মূল্যায়নে চাকরি না নিশ্চিত করতে পারেন, তাহলে আমাদের বাংলার রাস্তায় ছিনতাই, দুর্ঘটনা, অসংখ্য দুর্ঘটনা, অসংখ্য মানুষের জীবন যাইতেই থাকবে। আপনারা বাধা দিতে পারবেন না। আমাদের রাস্তা এবং আমাদের জীবনের নিশ্চয়তা যদি চাই আমরা, তাহলে আমাদের এই একমাত্র সমাধানের পথ সরকারি পর্যায়ে থেকে আমাদেরকে প্রত্যেকের মেধা মূল্যায়নে আমাদের চাকরি নিশ্চিত করতে হবে। ভাইরা আমার, আমাদের সংগঠনের নির্বাচনী ইশতেহারের 17তম পদ সবার জন্য সম্মান নিশ্চিতকরণ ও বৈষম্যমূলক আচরণ বিলুপ্তিকরণ। ভাইরা আমার, আপনি নাম পরিচয় দিতে বলেন, উনি আর বলতেছে প্রথম থেকে বলেন। যে আমি তো আর কটা আছে বলে নেই, বলবো আমি। ভাই আমার আমার সংগঠনের নির্বাচনী ইশতেহারের 15তম পয়েন্ট 17তম পয়েন্ট সবার জন্য সম্মান নিশ্চিতকরণ ও বৈষম্যমূলক আচরণ বিলুপ্তিকরণ। আমি তাড়াতাড়ি করে আমার 24টা পয়েন্টের আর বাকি পয়েন্টগুলো শেষ করছি। 18তম পয়েন্ট দ্রুতযান সড়কে পথচারী এবং ধীরযান নিষিদ্ধকরণ। বাহনে যাত্রী তোলার জন্য অতিরিক্ত জায়গা প্রদান, নিয়ম অমান্যকারীর জন্য কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান। 19 মানব, পশু ও পরিবেশ ক্ষতিকারক সকল দ্রব্য দেশে ব্যবহার বাতিল। 20 শিক্ষা বৈষম্য দূরীকরণে সংশোধিত বিতর্কহীন ইতিহাস সহ নৈতিক ও যৌক্তিক গঠনমূলক শিক্ষা প্রদান করা। 21 নম্বর পয়েন্ট সংবাদ কর্মীদের সংস্কার এবং ক্ষমতায়ন। 22 নম্বর পয়েন্ট প্রশাসনিক সকল সিদ্ধান্তে মানবতা থাকতে হবে। 23 নম্বর পয়েন্ট সুদ, ঘুষ, প্রাপক এবং প্রেরক উভয় সমানভাবে অপরাধী। কেউ ঘুষ না পাওয়াতে কাজে গাফিলতি করে এবং কেউ অস্বাভাবিকভাবে কার্য হাসিলের উপক্রম করে, তবে তার এবং তাদের বিরুদ্ধে কঠিন দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হবে। 24 নম্বর পয়েন্ট উপরোক্ত বিষয়সমূহকে খেয়াল রেখে বাংলার জনগোষ্ঠী মুক্তভাবে বাঁচার স্বাধীনতা, মৌলিক চাহিদা এবং অধিকার মেটানো, বিচার ও অবিচার ও কুচক্র থেকে জনগণকে চিরতরে বিরত রাখার জন্য সংবিধান পূর্ণ লেখন। ভাইরা আমার, আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে গণপ্রজাতন্ত্রীর যে সংবিধান, সেই সংবিধানটাকে মানি না। আমরা গণতান্ত্রিক সরকারের সংবিধানে মানি। আমাদের দেশ বাংলাদেশ 1971 সালে অলিখিত সংবিধানের মাধ্যমে মানুষের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে। আমাদের সংগঠন নাম স্বাধীনতা সংগ্রাম। আমরা বাংলাদেশের স্বাধীনতার কথা বলতেছি না, আমরা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের স্বাধীনতার কথা বলতেছি। তাদেরকে কোন স্বাধীনতার কথা বলতেছি? তারা যেন অবিচার এবং কুচক্র থেকে বেঁচে থাকতে পারে, তারা যেন টাকাওয়ালা কুচক্রিক মহল সিন্ডিকেট থেকে তারা বেঁচে থাকতে পারে। তাদেরকে কেন বারবার আন্দোলনের জন্য রাস্তায় আসতে হবে? সরকার পর্যায় থেকে কেন তাদেরকে নিশ্চয়তা দেওয়া যাবে না? আমি আমার পর্যায় থেকে যখন দেখি আমার দেশের বাইরে বিভিন্ন উন্নত রাষ্ট্রের সরকাররা তাদের নাগরিকদের এইসব নিশ্চয়তা দিতেছে, তাহলে কিসের জন্য আমার দেশের সরকার দিতে পারবে না? আমাদের দেশের সরকার তো অপদার্থ না ভাই, তাদেরও দুইটা হাত আছে, আমাদেরও দুইটা হাত আছে। তারা যে বই নিয়ে পড়াশোনা করতেছে, আমরাও সেই বই নিয়ে পড়াশোনা করতেছি। আরও উল্টা আমাদের ভিতরে যারা মেধাবী তাদেরকে বিদেশে পাচার করে দেওয়া হচ্ছে। ভাইরা আমার, আমরা প্রতি শুক্রবার এবং শনিবার নির্বাচনের আগ পর্যন্ত এই জাতীয় প্রেস ক্লাবে আমাদের প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছি।
আমাদের সদস্য গ্রহণ কর্মসূচি চালিয়ে যাচ্ছি। আশা করি আপনারা সকলে আমাদের সহায় হবেন এবং আপনারা আমাদের বক্তব্য নিয়ে একটু আলোচনা করবেন। আমরা সমাধানের রাজনীতি করতে আসছি ভাই, আমরা দোষারোপ করতে আসছি নাই কারোকে, আমরা সমাধান চাই। দোষ যেই করুক তার শাস্তি যদি বিচার বিভাগ পুনর্গঠন করা হয়, বিচার বিভাগে ভালো মানুষ আসে, আমাদের দেশ যদি গণতান্ত্রিক দেশ হয়, বিচার বিভাগের বিচারপতি যদি গণতান্ত্রিক ভোটের মাধ্যমে নির্বাচিত হয়, পুলিশ প্রধান যদি গণতান্ত্রিক ভোটের মাধ্যমে নির্বাচিত হয়, তাহলে আমাদের সম্পূর্ণ দেশ গণতান্ত্রিক হবে এবং আমাদের ভিতরে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। এবং বিচার বিভাগ পুনর্গঠনের পরে দেশে যত মানুষ অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত আছে এবং যাদের মদতদাতা হয়েছেন তাদের প্রত্যেকের বিচার হবে ইনশাল্লাহ। আপনি কি এটা রাজনৈতিক সংগঠন? জি ভাই, আমি মাহমুদুর রহমান সরণ। জি, আপনার এটা শেষ, আপনার শেষ। জি, আমি বলবো। হ্যাঁ বলেন।